ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকার বিদেশিদের ভিসা দেওয়ার নিয়মে নতুন নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা অন অ্যারাইভাল ভিসা সহ সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে। নতুন নিয়ম অনুযায়ী অন অ্যারাইভাল ভিসা দেওয়ার সময় বিদেশিরা কেন এসেছেন, কে বা কোন প্রতিষ্ঠান তাদের আমন্ত্রণ দিয়েছে, তারা কোথায় থাকবেন, ফিরতির টিকিট আছে কিনা, এসব কাগজপত্র ভালোভাবে যাচাই করা হবে। কোনো অসঙ্গতি বা সন্দেহ থাকলে ভিসা দেওয়া হবে না। বিদেশি সামরিক বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আসতে হলে আগে থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এছাড়া নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসা বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ সিলযুক্ত ভিসা দেওয়া হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি শেষ হয়েছে। 4 দিনে মোট শুনানি হয়েছে 280টি আবেদনের, যার মধ্যে 206 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। অর্থাৎ আপিল শুনানিতে বেশিরভাগের আবেদন মঞ্জুর হয়েছে। চতুর্থ দিনে জাতীয় পার্টির 5 ও সিপিবির 8টি আবেদনই মঞ্জুর করে কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিলের চতুর্থ দিনে বেশিরভাগ আবেদনই মঞ্জুর হয়। ছোটখাটো ভুলের কারণে মনোনয়ন অবৈধ ঘোষণা করায় রিটার্নিং কর্মকর্তাদের প্রতি উষ্মা জানায় ইসি। নামঞ্জুর হওয়া বেশিরভাগ প্রার্থীর বিরুদ্ধেই ঋণ খেলাপির অভিযোগ। বাতিল হয় যশোর 4 আসনে বিএনপির প্রার্থী টিএস আইয়ুবের মনোনয়ন। ঋণ খেলাপির অভিযোগ প্রমাণ না হওয়ায় বৈধ হয় ঢাকা 2 আসনের জামায়াতের প্রার্থী আব্দুল হকের প্রার্থিতা। 1 টাকাও কারো কাছ থেকে লোন করিনি। আমি আল্লাহর মেহেরবানিতে একটা কোম্পানিতে শুধু ফিলান্থ্রপিক্যাল কাজে একটা সিগনেচার করেছিলাম মাত্র। আপিলের বলে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার যে সুযোগ তিনি দাবি করছিলেন সেই সুযোগটা রইল না। সুতরাং টিএস আইয়ুবের প্রার্থিতা অ্যাজ অন দিস ডেট ঋণ খেলাপি হিসেবে অবৈধই থাকল। স্বাধীনতার পতাকা উত্তোলক জনাব আসম আব্দুর রব্বুর দলটা করা আরম্ভ করি এবং এখন পর্যন্ত আমার বয়স এখন 61 চলে। আমি এই পর্যন্ত এই রাজনীতিটা করে আসছি। 1% ভোটারের সমর্থনও দাখিল করতে পারেনি অনেক প্রার্থী। নামঞ্জুর হন তারাও। চতুর্থ দিনে শুনানি হয় বিএনপির 1, জামায়াতের 2 ও জাতীয় পার্টির 5 প্রার্থীর। 5টি মনোনয়ন আজকে বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের এ পর্যন্ত আমরা 30টি আপিল শুনানি করেছি। 30টি আপিলের মধ্যে আমাদের 25টি আপিল গ্রহণ হয়েছে, 5টি আপিল গ্রহণ হয়নি। এই 5টি আপিলের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাচ্ছি। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির 8 প্রার্থীর আবেদনই মঞ্জুর করে ইসি। অধিকাংশ প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। আজকে 8 জন আপিল করেছে, সেই আপিল শুনানি তারা গ্রাহ্য করেছে এবং 8 জনের মনোনয়ন বৈধ করেছে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট আপিল হয়েছে 645টি। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি, একথা আবারও বললেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বলেন, বিএনপি চায় লেভেল প্লেয়িং ফিল্ড। এ কারণে নির্বাচন কমিশনের অনুরোধে দলের চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গের ব্যক্তিগত সফর বাতিল করা হয়েছে। কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা সফর, সভা সমাবেশ করছেন। এর ফলে আচরণবিধি ভঙ্গ হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া পোস্টাল ব্যালট পেপারে কোন কোন দলের নাম ও প্রতীক প্রথমের লাইনে এবং বিএনপির নাম ও প্রতীক নিচের দিকে রাখা হয়েছে তা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি মনে করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে। এর আগে বিকেল 5টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি দল। 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। নির্বাচন কমিশন আমাদেরকে অনুরোধ করেছিল এই সফরটা স্থগিত করার জন্য। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং সবাই যাতে অংশগ্রহণ করে সরে যাওয়ার সুযোগ না পায়, এগুলো বিবেচনা করে আমরা তাদের অনুরোধ রক্ষা করেছিলাম। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাচনী প্রচারণা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন।
ফ্যাসিবাদ বিরোধী সব দলেরই উচিত গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো, এই আহ্বান জানিয়েছে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, কিছু দল না ভোটের পক্ষে প্রচারে নেমেছে, অথচ জুলাই সনদ ভেস্তে গেলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থান। এতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এলেও কারো স্বৈরাচার হয়ে ওঠা ঠেকানো যাবে না। মঙ্গলবার বিকালে গণভোটের প্রচারণার উদ্বোধন করে এসব কথা বলেন নাহিদ। আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। জুলাই সনদ বাস্তবায়নে এই গণভোটের ব্যালট হবে রঙিন। 4টি বিষয়ের ওপর একটি প্রশ্নে হা না ভোট দেবে জনগণ। তবে এ নিয়ে এখনও ধোঁয়াশায় সাধারণ মানুষ। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে গণভোট নিয়ে প্রচারণার জন্য ক্যারাভ্যান উদ্বোধন করে এনসিপি। দলটির নেতারা জানান, গণভোট নিয়ে দেশজুড়ে হা ভোট দিতে প্রচারণা চালাবেন তারা। শুধু শহর নয়, প্রত্যন্ত অঞ্চলেও হবে ক্যাম্পেইন। জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশের চলমান ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। তারই একটি অংশ হিসেবে আমাদের এই ভোটের গাড়ি আজকে আমরা উদ্বোধন করছি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, বিশেষ কিছু রাজনৈতিক দল না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, যা জুলাই অভ্যুত্থান পরিপন্থী। কোনো বিশেষ রাজনৈতিক দল তারা ন্যায়ের পক্ষে কথা বলা শুরু করছে। তারা ইনিয়ে বিনিয়ে নানাভাবে ন্যায়ের পক্ষে, মানুষ যাতে ন্যায়ের পক্ষে ভোট দেয়, তাদের কর্মীরা যাতে ন্যায়ের পক্ষে ভোট দেয়, সেটার জন্য প্রচারণা করার চেষ্টা করছে। এই বিশেষ দলই যখন সংস্কার কমিশন হয়েছিল তখন তারা বলেছিল এই সরকার কেন সংস্কার করবে। জুলাই সনদ ভেস্তে গেলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে, তাই ফ্যাসিবাদ বিরোধী সব দলকে হা ভোটের পক্ষে ক্যাম্পেইনের আহ্বান তাদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জে এক আসনটি স্বাধীনতার পর থেকেই ছিল আওয়ামী লীগের দখলে। তবে পট পরিবর্তনের পর তার নিজেদের দখলে নিতে মরিয়া বিএনপি, জামায়াত সহ একাধিক দল ও স্বতন্ত্র মিলে 10 প্রার্থী। দীর্ঘদিন পর আসনটিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশা করছেন সাধারণ ভোটাররা। মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানীর একাংশ নিয়ে গোপালগঞ্জ এক আসন। স্বাধীনতার পর থেকে আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন পাল্টে গেছে সেখানকার পরিস্থিতি। আসন্ন নির্বাচনে আসনটি নিজেদের ঘরে নিতে তৎপর একাধিক প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতার মাঠে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। একাধিক মামলার আসামিরা কিন্তু আজকে এখানে আওয়ামী লীগের অনুকম্পা নিয়ে তারা স্বতন্ত্র বা অন্য এনসিপির নামে তারা আজকে প্রার্থী হওয়ার চেষ্টা করছে বা প্রার্থী হবে তারা। আমি আশাবাদী আমাদের এই অঞ্চলের মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, নিরপেক্ষভাবে কোনো ভীতিহীন পরিবেশ ছাড়া ভোট দিতে পারে, আমি ইনশাল্লাহ জয়ী হব। ধানের শীষের প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল হলেও ভোটার টানতে পিছিয়ে নেই জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হামিদ। কোনো রকমের দুর্নীতির সঙ্গে আমাদের দূরতম সম্পর্ক নাই। এই সেন্সে আমরা দেখেছি অনেক শিক্ষিত জ্ঞানীগুণী ভদ্রলোকেরা, বিশেষ করে ইয়াং জেনারেশন, আমাদেরকে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। মাঠে হাত পাখার প্রার্থী মিজানুর রহমান ছাড়াও আছেন আরও 6 প্রতিদ্বন্দ্বী। অশিক্ষিত ছেলেমেয়েরা আছে, তাদেরকে কিভাবে শিক্ষায় অগ্রসর করা, এবং মহিলা এদের ক্ষেত্রে হস্তশিল্প এবং কুটির শিল্প প্রত্যেকটা ইউনিয়নে গড়ে তোলার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। দীর্ঘদিন পর পছন্দের প্রার্থী বেছে নিতে চলছে চুলচেরা হিসাব নিকাশ, যেখানে তরুণ ভোটাররাই ফলাফলের ব্যবধান গড়ে দিতে পারে বলছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তফসিল ঘোষণার পর থেকেই সরগরম গাজীপুরের রাজনীতি। ইতোমধ্যে মনোনয়ন যাচাইয়ের পর নির্বাচনী মাঠে বিএনপি, জামায়াত, এনসিপি, স্বতন্ত্র প্রার্থী সহ 34 জন। এবার ভোটের মাঠে বড় ভূমিকা রাখবে পোশাক শ্রমিক ও তরুণ ভোটাররা। যানজট মুক্ত, পরিবেশ বান্ধব গাজীপুর গড়তে প্রার্থীরা ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। দেশের অন্যতম বৃহৎ জেলা গাজীপুর। গার্মেন্টস, টেক্সটাইল সহ নানা রপ্তানিমুখী শিল্প আসে এই অঞ্চলে। জেলায় মোট ভোটার 27,38,249 জন। 5 আসনেই মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের সমর্থন পেতে নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ করতে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রার্থীরা। আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ, তাহলে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণ করব, এটাই হলো আমাদের দলীয় প্রতিশ্রুতি। ভোটে জয়ী হলে দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থীর। আর পুরনো দলের বাইরে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ করতে সবাই এনসিপিকে ভোট দেবে, এমনটাই আশা দলটির প্রার্থীর। যেহেতু শ্রমিক অধ্যুষিত এলাকা, এখানে যাতে শ্রমিক অসন্তোষ না হয়, গার্মেন্টস কারখানাগুলো সহ অন্যান্য কারখানাগুলো যাতে সঠিক সময়ে বেতন পায় এবং তাদের ন্যায্য মজুরি পায় এবং মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা থাকে। দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত একটি দেশ গড়তে চায়, দেশ দেখতে চায়। সেজন্য আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা নিরলসভাবে কাজ করছি। নতুন সরকারে যারা প্রতিনিধিত্ব করবেন তারা শিল্প নীতিমালা প্রণয়ন ও ব্যবসা প্রসারে ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা ভোটারদের। আমরা একটা পরিকল্পিত শিল্প, বাণিজ্য এবং অর্থনৈতিক একটা সেক্টর চাই, যার মাধ্যমে গার্মেন্টস শিল্প সহ যত প্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ আমরা করতে পারবো। ফ্যাক্টরি বন্ধ না হয় এটা আমরা আশা করতেছি। যারা কাজ কাম করি সে কাজ কামে যেন আমরা বেতন ভালোভাবে জানি পাই, আমরা জানি ভালোভাবে কাজ কাম করবে, সেটাই চাই। নির্বাচনকে গ্রহণযোগ্য করা ও নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতিদিনই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে, মনিটরিং করছে। তো দৃশ্যমানভাবে এখন পর্যন্ত আমরা দেখছি যে খুব মানে বড়সড় কোনো ব্যত্যয় আমরা এখন পর্যন্ত আমরা পাইনি। স্থানীয়রা বলছেন, শিল্প অধ্যুষিত গাজীপুর কারখানা দূষণ ও মহাসড়কের যানজট থেকে রেহাই পায়নি। এবার জনগণের প্রত্যাশা কাঙ্ক্ষিত সেবা। আফসানা ফিরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার যেসব কর্মকর্তা নির্বাচনের দায়িত্ব পালনে ভোট কেন্দ্রে যাবেন তাদের জীবনের মায়া বাদ দিতে বলেছেন মাদারীপুরের ডিসি ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সদর উপজেলা পরিষদে এক মত বিনিময় সভায় কথা বলেন তিনি। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম বলেন, যারা জীবন বাজি রেখে দায়িত্ব পালনে ভয় পায় তাদের দায়িত্ব রাখা হবে না। ভোট কেন্দ্রে যেতে রাজি আছেন কিনা তা আগেই জানাতে বলেছেন জাহাঙ্গীর আলম। বলেন, আগের মতো দেশকে আর ধ্বংস করা যাবে না। কেউ কোনো কাজ ঝুঁকিপূর্ণ মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মাদারীপুরের জেলা প্রশাসক। আর আপনারা যারা যাবেন মরার প্রস্তুতি নিয়ে যাবেন, এই দেশটাকে আর ধ্বংস হতে দেওয়া যাবে না। আগেই সিদ্ধান্তটা নিয়ে রাখবেন যে সবাই যদি কেউ যদি আমার সাথে না থাকে তাহলে আমি কি করব। যদি আপনার মানসিক শক্তি থাকে যে আমার সাথে কেউ না থাকলেও আমি আমার উপর কর্তৃত্ব দায়িত্ব পালন করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দেওয়ার চেষ্টা করব, তাহলে দায়িত্ব পালন করেন। অভ্যুত্থানকারীদের দমনে শেখ হাসিনাকে সার্বিক সহযোগিতার অভিযোগে ২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি। গণ অভ্যুত্থানের পরও অনেক ব্যবসায়ী আওয়ামী লীগকে কয়েক হাজার কোটি টাকা আর্থিক সহায়তা করেছে বলে অভিযোগ করা হয়। শিগগিরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাখিল করা অভিযোগ অনুযায়ী জুলাই অভ্যুত্থানের সময় ২০২৪-এর ২২ জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় জড়ো হন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। ওই অনুষ্ঠান থেকে আন্দোলনকারীদের দমনে শেখ হাসিনাকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা। এমনকি শেখ হাসিনার সরকার উৎখাতের পরও এস আলম গ্রুপ সহ অনেক ব্যবসায়ী এখনও আওয়ামী লীগকে হাজার হাজার কোটি টাকার সহায়তা দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। বাদীপক্ষের দাবি, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু তার সহযোগী ব্যবসায়ীদের বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে। ট্রাইব্যুনালে বিচারের দাবি তাদের। তখন আমাদের ভাইদের বুকে গুলি চলছিল, আমাদের বোনেদের বুকে গুলি চলছিল। তখন কিছু ব্যবসায়ী রূপে ফ্যাসিবাদী আওয়ামী দোসর তারা কনফিডেন্স দিয়ে আসে, প্রয়োজনে 1 মাস ব্যবসা বন্ধ থাকবে, প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড সেগুলো শেখ হাসিনাকে দিয়ে দিবে। আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায় এবং তার জন্য যা যা করা দরকার তারা সেটা করার জন্য প্রস্তুত রয়েছে। এই আওয়ামী টাকায় এখনও আমার ভাই শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। প্রসিকিউশন জানায়, অভিযোগ গুরুত্বের সাথে নিয়ে যাচাই বাছাই করছে তারা। শিগগিরই তদন্তের জন্য পাঠানো হবে। 25 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং সাথে আরও অজ্ঞাতনামা 200 জনকে অভিযুক্ত করা হয়েছে। বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য
এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্তে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিললে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। সে অনুযায়ী আনুষ্ঠানিক মামলা করে অভিযোগপত্র দাখিল করবেন চিফ প্রসিকিউটর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে মত বিনিময় করেছেন রিকশা, ভ্যান ও অটো চালক সমিতির নেতারা। মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। সন্ধ্যার পর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যান সমিতির নেতাদের একটি অংশ। বৈঠকে শ্রমজীবী মানুষের সংগ্রাম ও ভবিষ্যৎ আশার কথা তুলে ধরেন নেতারা। এর আগে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া দলের নেতাকর্মীদের সাথেও সাংগঠনিক আলোচনা করেন বিএনপি চেয়ারম্যান। সেনা হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে ক্ষুব্ধ চুয়াডাঙ্গার মানুষ। ঘটনার জেরে জীবননগর উপজেলা ক্যাম্পের সেনা কমান্ডার ও অভিযানকারী সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। হেফাজতে মৃত্যু অনাকাঙ্ক্ষিত জানিয়ে আইএসপিআর বলছে এ ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষোভে ফুঁসছে চুয়াডাঙ্গার মানুষ। মঙ্গলবার এভাবেই রাস্তায় নেমে বিক্ষোভ করে তারা। এই প্রতিবাদ জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু ঘিরে। জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাতে তাকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে হেফাজতে নেয় যৌথ বাহিনী। এরপর ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে জড়ো হন স্বজন ও দলীয় কর্মীরা। পরিস্থিতি শান্ত করতে সেখানে আসেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বাংলাদেশ সেনাবাহিনীর একটা অভিযানে সে অসুস্থ ছিলেন এবং হসপিটালে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটা সদর হসপিটালে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত সম্পন্ন হয়ে গিয়েছে এবং আইনগত অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে। হেফাজতে মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে বিবৃতি দিয়েছে আইএসপিআর। অভিযানে অংশ নেয়া সেনা সদস্য ও ক্যাম্প কমান্ডারকে এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে। আইএসপিআরের দাবি, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয় ডাবলুকে। পরে তার দেয়া তথ্যে উদ্ধার করা হয় পিস্তল, ম্যাগাজিন ও গুলি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারের জন্য মুন অ্যালার্ট বা মিসিং আর্জেন্ট নোটিফিকেশন সিস্টেম চালু করেছে পুলিশ। এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে টোল ফ্রি হেল্পলাইন নম্বর 13219। সকালে রাজধানীর সিআইডি সদর দপ্তরে সিআইডি ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সতর্কতা ব্যবস্থা চালু হয়। 2024 সালের নভেম্বরে সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ হয় 5 বছর বয়সী শিশু মুনতাহার আক্তার মুন। নিখোঁজ হওয়ার 7 দিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়া শিশুদের দ্রুত উদ্ধারের জন্য সেই মুনতাহার নামে চালু হল মিসিং আর্জেন্ট নোটিফিকেশন মুন অ্যালার্ট। দেশে এটাই প্রথম কোনো বিশেষ অ্যালার্ট সিস্টেম। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে টোল ফ্রি হেল্পলাইন নম্বর 13219। অ্যালার্টটি উদ্বোধন করে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ সিকবাতুল্লাহ বলেন, শিশুর নিখোঁজ হওয়ার প্রথম 3 ঘণ্টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরে নিয়ে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। কোনো শিশুর অশ্লীল ছবি বা নির্যাতনের ছবি মোবাইলে ধারণ হলেই তাৎক্ষণিকভাবে সেই তথ্য পাবে সিআইডি। আজকের এই দিনেই কিন্তু আম্বার অ্যালার্টটা জারি হয়েছিল। আজকের দিনে আমরা এটা অ্যানাউন্স করেছি যে এরকম সিআইডি থেকে এখন থেকে যে মিসিং চিলড্রেন সেল যেটা থাকবে এখানে সিআইডিতে থাকবে। এবং আপনারা জানেন যে একটি টোল ফ্রি হটলাইন নাম্বার কিন্তু তাদের জন্য করা হয়েছে 13219। সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই নাম্বারে ফোন করতে পারবে। 24/7 কিন্তু এটা থাকবে। আমরা পুলিশের যে 999 এটার সাথে ইয়া করে রাখবো। এছাড়া এটিএম বুথ, মেট্রো রেল, বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে জায়ান্ট স্ক্রিনে নিখোঁজ শিশুর ছবিসহ খবর প্রচারের পাশাপাশি সীমান্তে সতর্কতা জারি করা হবে। ফার্স্ট 3 আওয়ার্স হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আনফর্চুনেটলি ওই সময়টা আমরা চুপ থাকি, খোঁজাখুঁজি করি, ফোন করে দেখি কোথায় আছে, আর একটু খুঁজে দেখি, এরকম না। সাথে সাথে কিন্তু একটা হিউম্যান ক্রাই তৈরি করে দিয়ে বাচ্চাটাকে উদ্ধার করার জন্য আমাদেরকে সকল স্টেক হোল্ডার মিলে সবাইকে মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। এই জন্যই কিন্তু আমরা এরকম যদি কোনো কিছু হয় সিআইডি থেকে আমরা এই অ্যালার্টটা জারি করব। সিআইডি জানায়, কোনো শিশু নিখোঁজ হলে মুন অ্যালার্টের মাধ্যমে সে তথ্য দ্রুত ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ, সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল বিলবোর্ড, মোবাইল SMS এবং অন্যান্য প্রযুক্তি নির্ভর মাধ্যমে সারা দেশে প্রচার করা হবে। পুরো প্রক্রিয়ায় গুরুত্ব পাবে শিশুর মর্যাদা, নিরাপত্তা ও গোপনীয়তা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র জ্বালানি সংকটে রেস্তোরাঁ খাত। এলপিজি সংকট এবং মূল্য বৃদ্ধির কারণে অস্বাভাবিকভাবে
ব্যয় বাড়ছে। এতে খাবারের দাম বাড়ছে, কমছে ক্রেতা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে রেস্তোরাঁ মালিক সমিতি। চলমান সংকট নিরসনে দ্রুত সরকারি হস্তক্ষেপ দাবি করেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। কয়েক সপ্তাহ ধরে সারা দেশে চলছে গ্যাসের চরম সংকট। এতে বাসাবাড়ির পাশাপাশি চরম বিপাকে পড়েছে হোটেল রেস্তোরাঁ শিল্প। সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না প্রয়োজন মতো, আবার পাইপলাইনের গ্যাসের চাপও কম। তাই বাধ্য হয়ে লাকড়ি দিয়ে চুলা জ্বালাতে হচ্ছে অনেক রেস্তোরাঁয়। সব মিলিয়ে খরচ বাড়ছে আগের চেয়ে বেশি। গ্যাস না থাকার কারণে আমি লাকড়ি ইউজ করা লাগতেছে, আর লাকড়ি দিয়ে আমাদের চুলায় যদি লাকড়ি ইউজ করি ফুডের কোয়ালিটি ঠিক রাখা যাচ্ছে না, ফুডের কোয়ালিটি নষ্ট হইতেছে। আমি 100% কাস্টমার সার্ভিস দিতে পারছি না, যেটা আমার আধা ঘন্টায় হওয়ার কথা ওইটা 3 ঘন্টা পর হচ্ছে। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরে রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনের নেতারা বলেন, এলপিজি সিন্ডিকেট ভাঙা না গেলে এ খাত টিকিয়ে রাখা যাবে না। তারা আরও অভিযোগ করেন, ট্রেড ইউনিয়নের নামে রেস্তোরাঁ মালিকদের হয়রানি করা হচ্ছে, নিয়মিত শিকার হতে হচ্ছে নীরব চাঁদাবাজির। একই সঙ্গে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বড় বিনিয়োগের দাপট ঝুঁকির মুখে ফেলছে রেস্তোরাঁ শিল্পকে। 1253 টাকা সরকারি রেটের গ্যাস আমরা 3000 টাকা পর্যন্ত দিয়ে কিনেছি। এখন কথা হচ্ছে যে এই যে মিল ইয়াগুলো উৎপাদন যারা করছে, এলপিজি যারা প্রোডাকশন দিচ্ছে, তারা ওইখান থেকে বেশি দামে তারা দিচ্ছে না, বেশি দামে ডিলারদেরকে দিচ্ছে। ডিলাররা আমাদেরকে যা ইচ্ছা তাইভাবে আমাদের পকেট কাটছে, লুট করছে। তো সেই ব্যাপারে সরকারের এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নাই। রেস্তোরাঁ খাতে হয়রানি বন্ধে ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবিও জানান ব্যবসায়ীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, এলপিজি সংকট রেস্টুরেন্ট খাতে কি প্রভাব ফেলছে এবং এ বিষয়ে ব্যবসায়ীদেরই বা পদক্ষেপ কি? জি, যেমনটি বলছিলেন, বিগত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানী সহ সারা দেশে তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। পাইপলাইনের গ্যাসে স্বল্প চাপ থাকার কারণে গৃহস্থলী বাসাবাড়িতে গ্যাসের চুলায় রান্না করা যেমন কষ্ট হচ্ছে, একই সাথে কিন্তু চরম বিপাকে পড়েছে রেস্তোরাঁ খাতগুলো। অর্থাৎ রেস্তোরাঁ খাতগুলোতে দেখা যাচ্ছে গ্যাসের সিলিন্ডারে এলপি গ্যাসের দাম অনেক বেশি বেড়ে যাওয়ায়, নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে বেশি মূল্যে এখানে কিনতে হচ্ছে। ফলে তারা এমন এক ধরনের বিপাকে পড়েছেন এবং সরবরাহ এত কম হওয়ার কারণে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে এলপিজিও পাচ্ছেন না। ফলে তাদেরকে বিকল্প পন্থা অবলম্বন করতে হচ্ছে। অনেকেই লাকড়ি দিয়ে চুলা জ্বালিয়ে রান্না করছেন, আবার অনেকে আরও অন্য পদ্ধতি অবলম্বন করছেন। ফলে দেখা যাচ্ছে তাদের যে লাভ পর্যাপ্ত পরিমাণে লাভ হচ্ছে না। এবং আমি অনেক ব্যবসায়ী, অনেক হোটেলের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে তারা পর্যাপ্ত পরিমাণে যে সিলিন্ডার গ্যাস রয়েছে, অর্থাৎ 12 কেজি বা 35 কেজি যেগুলো রয়েছে, তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না। যে 12 কেজিগুলো আগে তারা 1300 নির্ধারিত মূল্য অর্থাৎ 1300 টাকা দিয়ে কিনতেন, তা এখন কিন্তু তাদের 2000 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। এবং 35 কেজি যেগুলো রয়েছে সেগুলো আগে তারা কিনেছিলেন 3500 বা আরও, এখন তারা 5000 পর্যন্ত কিনছেন, 5000 মূল্য পর্যন্ত কিনেছে। ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে রেস্তোরাঁ খাতটা রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে রয়েছে। যেহেতু তাদের সবসময় ক্রেতাদের চাপ থাকে, রান্না করতে যেহেতু দেরি হচ্ছে, ফলে কিন্তু এক পর্যায়ে ক্রেতারা কম আসছেন। ফলে কিন্তু ভোক্তা যারা রয়েছেন তারাও বেশ সমস্যারই সম্মুখীন হচ্ছে। এই যে তীব্র গ্যাস সংকট এবং একই সাথে যে নির্ধারিত মূল্যের চেয়ে তাদের যে বেশি মূল্যে কিনতে হচ্ছে, ফলে কিন্তু তাদের ব্যবসা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই তারা আমাকে জানিয়েছে। তেজগাঁও থেকে জানাচ্ছিলেন মাহিমা হোসেন। এবার চলে যাচ্ছি পরবর্তী খবরে। সবার ঢাকা অ্যাপের পাসওয়ার্ড পাচ্ছে না ঢাকা উত্তর সিটি। অভিযোগ করেও মিলছে না প্রতিকার। 12 লাখ টাকার অ্যাপ তৈরিতে খরচ দেখানো হয়েছে 4.25 কোটি টাকা। তবুও অ্যাপটি নিয়ন্ত্রণ কর্পোরেশনের হাতে নেই। গণ অভ্যুত্থানের পর লাপাত্তা নির্মাণ প্রতিষ্ঠান, এখন নতুন করে বিকল্প ভাবছে সিটি কর্পোরেশন। নাগরিক সেবা সহজ করতে সবার ঢাকা নামে একটি মুঠোফোন অ্যাপ তৈরি করেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাগরিক অভিযোগ দিলে 72 ঘন্টার মধ্যে সমস্যার সমাধানেও আশ্বাস দেওয়া হয়। সমস্যাগুলো সমাধানের জন্য ডিএনসিসি প্রশাসনের কাছে সরাসরি উত্থাপন করতে পারবেন। কিন্তু 4.25 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অ্যাপের নিয়ন্ত্রণই পাচ্ছে না ডিএনসিসি। অ্যাপের নিয়ন্ত্রণ চেয়ে নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালেট মিস্ককে চিঠি দিলেও সাড়া মেলেনি। প্রোফাইল ও নোটিফিকেশন সেকশন।
2021 সালে 10 জানুয়ারি সবার ঢাকা অ্যাপের উদ্বোধন করা হয়। এরপর কিছুদিন চালু থাকলেও এখন একেবারে বন্ধ অ্যাপের কার্যক্রম। অভিযোগ আছে সাবেক মেয়রের মেয়াদকালে 30 গুণের বেশি অর্থাৎ 3,71 লাখ টাকা ওই অ্যাপ তৈরিতে ব্যয় হয়েছে। এরপরও অ্যাপের নিয়ন্ত্রণ কর্পোরেশনের কাছে নেই। এখন বিকল্প ভাবছেন বর্তমান প্রশাসক। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা মনে করি আরেকটি সরকারি প্রতিষ্ঠান যখন দায়িত্ব নেবে তখন পেমেন্টটাও আমাদের জন্য এক ধরনের ট্রান্সপারেন্ট থাকে, এখানের মধ্যে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ থাকে না, এটা আমরা এনশিওর করছি। আর দ্বিতীয় হচ্ছে যে আইসিটি মন্ত্রণালয় তো সারা জীবনই থাকবেন, তো তারা যখন আমাদের আইসিটি সার্ভিসটা দিবেন তখন এটা সাস্টেন করবে। সুতরাং এগুলো যেন কখনো বন্ধ না হয়ে যায় সেভাবে চিন্তা করতে হবে, স্পেশালি যেটা উইচ ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিসের ক্ষেত্রে আমাদের কখনো মেয়াদ হিসেবগুলো হবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই অ্যাপের সাথে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সরকার পরিবর্তনের সাথে মেয়র পরিবর্তনের সাথে তো এই অ্যাপসের যে কন্ট্রোল সেটার পরিবর্তন এবং সেটার যারা কাজ করেছেন তাদের হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বরঞ্চ এই পুরো বিষয়টার তত্ত্বাবধান থাকার কথা ছিল কর্পোরেশনের নিজস্ব, এবং তারাই এটার মাধ্যমে নাগরিকদের সেবা এবং সেবার যে ইভালুয়েশন মূল্যায়ন সেটা করবে। এইটা আসলে অ্যাপসের কাজ। এখন আমরা দেখছি যে এখন হঠাৎ করে কর্পোরেশন বলছে যে এই অ্যাপসের বিষয়গুলো আমরা বুঝে পাইনি, যারা করেছেন তারা লাপাত্তা। এভাবে তো রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান চলে না। এ বিষয়ে বক্তব্য জানতে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালেট মিস্কের সাথে ফোনে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। এলাকার সমস্যাগুলো আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত 12টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে চৌধুরী বাজার এলাকার আল মদিনা ট্রেডার্সের মালিক টিন ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়ার কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। গত বছরের 7 মে সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা বাণিজ্য এবং জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে এনামুল হক সাকিবকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়। লালনের গান ও আলোচনায় স্মরণ করা হলো কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে। মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে আলোচকরা বলেন, লালনের গান আর ফরিদা পারভিনের কণ্ঠ যেন সমার্থক হয়ে উঠেছিল। ফকির লালন শাহের গান ও আলোচনায় স্মরণ করা হলো কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনকে। মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে লালনের গান পরিবেশন করে অচিন পাখি সঙ্গীত একাডেমি। 2025 সালের 13 সেপ্টেম্বর মৃত্যু হয় ফরিদা পারভিনের। 31 ডিসেম্বর তার জন্মদিন হলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সেদিন অনুষ্ঠান স্থগিত করা হয়। অনুষ্ঠানে আলোচকরা বলেন, শ্রোতাদের কাছে লালন শাহের গান আর ফরিদা পারভিনের কণ্ঠ যেন হয়ে উঠেছিল সমার্থক। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, লালন সঙ্গীতকে গভীরভাবে ধারণ করেছিলেন এই শিল্পী। বিশ্বের মানুষের কাছে পরিচিত করেছেন লালনের গান। ফরিদা পারভিনের সাথে সেই সময় ফরিদা পারভিনকে আমরা অনেক চিনি, নামই চিনি, সরাসরি পরিচয় নাই। তিনি অনেক উপরে, তিনি আকাশের তারার মতো। সুধী সমাজে, নাগরিক সমাজে এবং সারা পৃথিবীর দরবারে পৌঁছে দেওয়া একটা লালনের গানকে একটা লালন গীতিতে পরিণত করা এ বড় কঠিন কাজ। সেই কাজটি করেছেন ফরিদা পারভিন। ফরিদা পারভিনের জীবন দর্শন, লালন সঙ্গীতের প্রতি তার আত্মত্যাগ সবাইকে অনুপ্রেরণা যোগাবে বলছেন ভক্ত অনুরাগীরা। নিয়ে গানকে তো প্রচণ্ড আকারে সে ভালোবাসতেন এবং তার যে অচিন পাখি, এটা তার মনে একটা সন্তান। তো একমাত্র আমাদের আপা ফরিদা পারভিন, উনিই কিন্তু সারা বিশ্বে এটা ছড়িয়ে দিয়েছেন এবং শুদ্ধ সুরে, শুদ্ধ শব্দে। লালনের যে গান, যে লালনের আখড়া থেকে তুলে নিয়ে এসে উনি বাংলাদেশের ভদ্র সমাজে একটা ড্রয়িং রুমের গান হিসেবে উনি প্রস্ফুটিত করে তুলেছেন। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।